হ্যালো স্টুডেন্টস, এখন আমি ক্লাস 10-এর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা এই লেসনটা নিয়ে আলোচনা করছি। এই লেসনটির সঙ্গে আমরা পূর্বে যে বিভিন্ন ঘনবস্তুর লেসন আলোচনা করেছি, যেমন সমকোণী চৌপল বা আয়তঘন, ঘনক, লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার শঙ্কু, গোলক, এসব লেসন যে আলোচনা করেছি সেই সবগুলোর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, এগুলোর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক আছে এই লেসনটাতে সেটা আমরা নোটিস করতে পারবো। তো যে শেপটা আমরা দেখতে পাচ্ছি এখানে, সেটা একটা ধানের মড়াই। এটা দেখো ভালো করে, যে উপরের অংশটা অর্থাৎ এই পোর্শনটা কিন্তু কি শঙ্কু আকৃতির, আর নিচের তলটা কি চোঙ আকৃতির, তাই তো? তাহলে এই যে উপরের অংশটুকু শঙ্কু আকৃতির, নিচেরটা চোঙ আকৃতির, এদের কম্বিনেশনটা কি টোটালটা হয়ে গেল। আর আগের অধ্যায়গুলোতে দেখো আমরা শুধু চোঙ নিয়ে আলোচনা করেছিলাম, বা শুধু শঙ্কু নিয়ে আলোচনা করেছিলাম, বা শুধু গোলক নিয়ে আলোচনা করেছিলাম। এই লেসনে কিন্তু সবগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক শিখব। ওকে, তো লেসনটা নিয়ে আলোচনা করা যাক। আশা করি লেসনটা সম্বন্ধে কিছুটা আইডিয়া তোমরা পেলে। তো এবার বেশ কিছু সূত্র আমরা দেখে নিই। তো থিওরামটা একটু দেখে নিই। এখানে বলছে, দৈনন্দিন জীবনে ব্যবহৃত ঘনবস্তু সমূহের মধ্যে এমন কতগুলি ঘনবস্তু লক্ষ্য করা যায় যেগুলির আকৃতি একাধিক ঘনবস্তুর মিশ্রণে আকার ধারণ করে। এছাড়া প্রয়োজনের তাগিদে বিভিন্নভাবে একটি ঘনবস্তুর আকারকে অন্য ঘনবস্তুর আকারে রূপান্তরিত করতে হয়। এই সমস্ত বাস্তব সমস্যাই বর্তমান অধ্যায়ের মূল আলোচ্য বিষয়। যেমন কৃষকদের ব্যবহৃত ধানের মড়াই, এর নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙ আকৃতি, যেটা বলছিলেন, এবং উপরের অংশ শঙ্কু আকৃতির। বাড়ি তৈরির ক্ষেত্রে অনেক সময় লম্ববৃত্তাকার পিলার থেকে সমকোণী চৌপল আকৃতির পিলারে পরিবর্তন, আবার একটি আয়তঘন আকৃতির বাক্স থেকে ঘনক আকৃতির বাক্সে পরিবর্তন ইত্যাদি হলো ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যার উদাহরণ। প্রধানত ঘনবস্তু সমূহের মাত্রাগুলির উপর নির্ভর করে প্রত্যেকটি স্বতন্ত্র সূত্র প্রয়োগের মাধ্যমে বস্তুগুলির রূপান্তর এবং বাস্তব জীবনে ব্যবহারের উপযোগী করে তোলাই এই অধ্যায়ের মূল উদ্দেশ্য। অর্থাৎ বিভিন্ন ঘনবস্তুর সঙ্গে যে পারস্পরিক সম্পর্ক, এটাই এই লেসনের আলোচ্য বিষয়। তো এক ঝলকে সূত্রগুলি দেখে নেওয়া যাক। অলরেডি আমরা এইসব লেসনের সূত্র সম্বন্ধে জেনেছি, অ্যাপ্লিকেশনে করেছি, তো তাও একবার দেখে নিই। তো প্রথম লেসন আমরা শিখেছিলাম সমকোণী চৌপল বা আয়তঘন, এই সূত্রগুলো দেখে নিই। সমকোণী চৌপলের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে এ, বি এবং সি হলে সমগ্রতলের ক্ষেত্রফল কি পড়েছিলাম? 2 × AB + BC + CA, অর্থাৎ 2 × দৈর্ঘ্য প্রস্থ প্লাস প্রস্থ উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, এত বর্গ একক। আয়তন কি ছিল? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, অর্থাৎ ABC ঘন একক। কর্ণের দৈর্ঘ্য কি ছিল? √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। এটা আয়ত ঘনক্ষেত্রে করেছিলাম। ঘনকের ক্ষেত্রে কি হবে? ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি সমান? তো ঘনকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে ঘনকের সমগ্রতল কত হবে? 6 × a স্কয়ার বর্গ একক। আয়তন বাহুর কিউব বাই কিউব, আর কর্ণের দৈর্ঘ্য হয় √3 × a। চোঙ আকৃতি কি করে শিখেছিলাম? লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে এই লেসনটা ভালো করে ভিডিও করা আছে, দেখে নেবে। যদি কিছু ফর্মুলা তোমরা ভুলে যাও, তো আমি সূত্রগুলো জাস্ট বলে দিচ্ছি। নিরেট চোঙের ক্ষেত্রে লম্ববৃত্তাকার নিরেট চোঙের ভূমির ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h হলে বক্রতলের ক্ষেত্রফল কত হতো? 2πr/h, আর সমগ্রতল 2πr/h প্লাস 2πr²। আয়তন হতো πr² ঘন একক। ফাঁপা চোঙের ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো একবার দেখে নেবে। ফাঁপা চোঙের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল বাইরের বক্রতল প্লাস ভেতরের বক্রতলের মোট ক্ষেত্রফল দেখে নেবে। সমগ্রতলটাও শিখিয়েছিলাম, আগের ভিডিও প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে। আয়তন, ফাঁপা চোঙের আয়তন কত? π × বহির ব্যাসার্ধ, অর্থাৎ πr²h মাইনাস π × r²h। ওই যে সেই বহির ব্যাসার্ধ অন্তঃব্যাসার্ধ যেটা শিখেছিলাম টেক্সট বই থেকে, সেটা দেখে নেবে একবার। আমি জাস্ট এগুলো একবার রিমাইন্ড করছি। গোলকের ক্ষেত্রে দেখো, নিরেট গোলকের ক্ষেত্রে, মানে যেটা ফাঁপা না, তো নিরেট গোলকের ব্যাসার্ধ স্মলার হলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত হয়? 4πr²। আয়তন কত হয়? 4/3πr³। ফাঁপা গোলকের
বহির্ব্যাসার্ধ আর ক্যাপিটাল আর এবং অন্তঃব্যাসার্ধ স্মল আর হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হয়? 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার। আয়তন কত হবে? আয়তন বহির্ব্যাসার্ধ ক্ষেত্রে যে ক্যাপিটাল আর এবং অন্তঃব্যাসার্ধ ক্ষেত্রে যে স্মল আর তাদের ডিফারেন্সটা আয়তনের ক্ষেত্রে, তো 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস 4/3 পাই স্মল আর কিউব। এখান থেকে 4/3 পাইটা কমন নিয়েছি। অর্ধগোলকের ক্ষেত্রে ব্যাসার্ধ স্মল আর হলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রে হলে 2 পাই স্মল আর স্কোয়ার বর্গ একক। আর সমগ্রতল কত হবে? অর্ধগোলকের ক্ষেত্রে 2 পাই আর স্কোয়ার প্লাস উপরে এটা তো একটা অর্ধগোলক কিছু থাকে শেপটা একক। সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল প্লাস পাই আর স্কোয়ার মানে পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। এখান থেকে পাই আর কমন নিলে পাই আর ইন্টু এল প্লাস আর বর্গ একক। আর ঘনফল মানে আয়তন, আয়তন কত হয়? চোঙের আয়তন 1/3 1/3 পাই আর স্কোয়ার এইচ এত ঘন একক। ওকে, সূত্রগুলো জাস্ট একবার আমি রিক্যাপ করে দিলাম, তো একবার দেখে নেবে। অলরেডি এসব লেসন সম্বন্ধে কিন্তু আমাদের আলোচনা করা হয়েছে, তো তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো সূত্র সম্বন্ধে। আমি একটু বাড়িয়ে দিলাম লিঙ্কটা। ওকে, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। 1 2 3। আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। তো আমরা এবার আমাদের টেক্সট বইয়ের অঙ্কের দিকে ধীরে ধীরে যাব। তো আমরা আমাদের টেক্সট বই চলে গেলাম। তো প্রথমে কিছু প্রয়োগ নিয়ে আলোচনা করি যেগুলো করা আছে, তো সেই সম্বন্ধে একটু বুঝে নিই, তারপর আমরা লেসনের দিকে যাব। গত বছরের ডিসেম্বরে মাসের শীতের ছুটিতে আমরা এবং পিসিমণিরা একসঙ্গে আটপুরে আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তখন মাঠে মাঠে ধান ঝাড়া হচ্ছিল এবং মড়াইয়ে ধান ভর্তি করে রাখা হচ্ছিল। মড়াই কেমন আমি একটু আগে ডিসকাস করেছি। উপরের অংশটা শঙ্কু আকৃতির, নিচেরটা চোঙ আকৃতির। অঙ্কটা দেখা যাক। বলছে আমাদের বাড়ির ধানের মড়াইয়ের নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙ আকৃতির লিখে দিয়েছে এবং উপরের অংশ শঙ্কু আকৃতির। এই মড়াইটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 2.1 মিটার এবং চোঙ আকৃতি অংশের উচ্চতা 2 মিটার। শঙ্কু আকৃতির অংশের উচ্চতা 1.4 মিটার। কিন্তু এই মড়াইটিতে এর আয়তনের 2/3 অংশ ধান রাখা হয়েছে। মড়াইয়ে রাখা ধানের আয়তন কিভাবে পাবো? আচ্ছা, তো মড়াইয়ের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? মড়াই ভূমি মানে কোনটা? চোঙ আকৃতির জিনিসটা। তার ব্যাসের দৈর্ঘ্য আছে 2.1 মিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? 2.1/2। দশমিক তুলে এখানে 10 দিয়ে গুণ করে 20 হয়ে গেছে। তো চোঙ আকৃতির অংশের আয়তন কত হবে? চোঙের আয়তন কত? পাই আর স্কয়ার এইচ। পাই মানে 22/7 আর দুবার এইচ মানে উচ্চতা কত আছে? এই যে চোঙ আকৃতির অংশের উচ্চতা 2 মিটার। ওকে, আয়তনে ঘনমিটার কতটা হয়? তো গুণ করে 6.93 মিটার হলো। শঙ্কু আকৃতির অংশের আয়তন কত? শঙ্কুর আয়তন কত হয়? 1/3 পাই আর স্কয়ার এইচ। 1/3 পাই মানে 22/7 আর মানে, আচ্ছা এখানে আর মানে হচ্ছে এইটারই তো ভূমি তো একটাই না, ভূমি তাহলে এটাই হবে, ব্যাসার্ধ এটাই হবে। আচ্ছা, পাই 1/3 পাই আর মানে এটাই, আর স্কোয়ার মানে দুবার হলো 21/10 21/20 ইন্টু 21/20 ইন্টু এইচ। এইচ কত? শঙ্কু আকৃতির অংশ উচ্চতা 1/4। এটা থেকে দশমিক তুলে 14/10 হলো এত ঘনমিটার। আচ্ছা, এটা গুণ করে কাটাকুটি করে আমরা পেলাম 1.617 ঘনমিটার। তাহলে বলছে ওই মড়াইটির আয়তন কত? তাহলে বলছে মড়াইয়ে রাখা ধানের আয়তন কি হবে? তাহলে যে ধান রাখা হয়েছে তার মানে কি? তার মানে হচ্ছে মড়াইটি ভর্তি করে ধান রাখা হয়েছে, অর্থাৎ চোঙ এই পুরো অংশেই ধান আছে। তাহলে নিশ্চয়ই এইটুকু ভরাট হয়েছে, নিচেরটুকু ভরাট হয়েছে, অর্থাৎ শঙ্কু আকৃতির অংশটা ভরাট হয়েছে, এই অংশটা ভরাট হয়েছে। তাহলে টোটাল আয়তন যোগ করে দাও, 6.93 প্লাস 1.617 ঘনমিটার যোগ করলাম। এবার কি বলেছে? মড়াইটিতে আয়তনের এত অংশ ধান রাখা হয়েছে। তাহলে মোট আয়তন তো এত পেয়ে গেলাম, দুটো আলাদা করে যোগ করলাম। তো এর মানে বলেছি কথা থাকলে গুণ হয়। তাহলে মড়াইটিতে রাখা ধানের আয়তন এর 2/3 অংশ ধান রাখা হয়েছে। তাহলে মোট আয়তন পেলাম 8.547 ঘনমিটার। এর মানে কি গুণ? তাহলে ধান রাখা হয়েছে এইটা গুণ 2/3, যেটা পেলাম সেটা হচ্ছে অ্যান্সার, এত ঘনমিটার। যেহেতু মড়াইটির কিছু অংশ চোঙ আকৃতির, কিছু অংশ শঙ্কু আকৃতির, তাই দুটি আয়তন আলাদাভাবে নির্ণয় করে তার সমষ্টি নিয়ে মড়াইটির আয়তন পেলাম। দেখো, তাহলে এটা কিন্তু একটা
শঙ্কু এবং চোঙের একটা কম্বিনেশন কিন্তু। তো এই বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তু সমস্যা প্রত্যেকটা অঙ্ক কিন্তু একটির সঙ্গে অপরটির যে রিলেশন সেগুলো নিয়ে। ওকে, তোমরা প্রয়োগ 2 করে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, না বুঝলে বলবে। প্রয়োগ 3 নিজে করো, এটাও হোমওয়ার্ক রইল, এটাও করবে। যদি করতে প্রবলেম হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রয়োগ 4টা দেখে নেবে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এবং অনেক সময় প্রয়োগ থেকে কিন্তু পরীক্ষাতে অঙ্ক দিয়ে দেয়, তো এগুলো কিন্তু সবগুলোই করতে হবে। প্রয়োগ 5টা করতে হবে, একটু উত্তর সংকেত দেওয়া আছে এখানে। প্রয়োগ 6 করবে, এগুলো কিন্তু বাদ দেওয়ার কিছু নেই, কোনটা বুঝতে প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রয়োগ 7 চলে আসি, প্রয়োগ 7 একটা স্টার দিয়ে রাখবে, এটাও ভিভিআই দেওয়া আছে এখানে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখবে আশা করি বুঝতে পারবে। প্রয়োগ 8 করবে, প্রয়োগ 9 করবে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার দিয়ে রাখবে, অবশ্যই না বুঝলে কমেন্ট করবে কিন্তু। প্রয়োগ 10 চলে আসছে, প্রয়োগ 10টাও স্টার দিয়ে রাখবে, ইম্পর্টেন্ট অঙ্ক। এটা যদি বুঝতে প্রবলেম হয় আমরা নেক্সট ক্লাসে বা পরের ভিডিও পার্ট 2তে আলোচনা করব, যদি কোনো প্রয়োগ তোমাদের বুঝতে প্রবলেম হয়। ওকে, অবশ্যই কমেন্ট করবে। প্রয়োগ 11 করবে, প্রয়োগ 11 যে অঙ্কগুলো ছিল এই ধরনের অঙ্ক কিন্তু আমরা চোঙাকৃতি বা লম্বের থেকে চোঙে লেসনে করেছি, তো ভালো করে করবে। তো আমি প্রয়োগগুলো দেখাচ্ছি না, নেক্সট ক্লাসে আলোচনা করব, যদি কোনোটা তোমাদের প্রবলেম হয় প্রত্যেকটা কিন্তু খাতায় করতে হবে। ওকে, তো আমরা চলে যাচ্ছি কোষে দেখি 19-এর প্রথম অঙ্কটাতে। তো আমরা কোষে দেখি 19-এর প্রথম অঙ্কটা চলে আসি। বলছে আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ লম্ববৃত্তাকারী চোঙ আকৃতির এবং উপরের অংশ শঙ্কু আকৃতির। এদের ভূমিতলে ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি এবং চোঙ আকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার, শঙ্কু আকৃতি অংশের উচ্চতা 42 সেমি। এক ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন কত হবে তা নির্ণয় করতে। আচ্ছা, তাহলে অঙ্কটা করা যাক। তো প্রবলেমটা হলো একটা নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙ আকৃতির আর উপরের অংশ শঙ্কু আকৃতির। নিচের অংশটা চোঙ আকৃতির, উপরের অংশটা শঙ্কু আকৃতির। ওকে, রেডিয়াসটা এবার কি বলেছে, তো বলছে চোঙের ভূমির ব্যাসার্ধটা বের করি। তাহলে চোঙের ভূমির ব্যাসার্ধ কত হবে? অর্ধেক হবে, 20 দেওয়া ছিল, 10 সেন্টিমিটার হলো। উচ্চতা হবে 2.8 মিটার। তো 2.8 মিটারটাকে তুমি সেন্টিমিটারে নিয়ে যাও, কত হবে? 280 সেন্টিমিটার। আচ্ছা, এটা চোঙের ক্ষেত্রে বের করলাম, এবার শঙ্কুর ক্ষেত্রে বের করি। আবার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আমি জাস্ট ড্রাফটটা করছি, তোমরা ফেয়ারটা করবে। শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 20/2 হবে, 20 দেওয়া ছিল, 10 হবে, 10 সেমি, সবগুলো কিন্তু একই এককে আনতে হবে, এবং উচ্চতা 42 সেমি দেওয়া আছে। তাহলে চোঙের আয়তনটা বের করে ফেলো। ওকে, চোঙের আয়তনটা বের করো। চোঙের আয়তন সূত্র কি? পাই আর স্কোয়ার ইচ, পাই আর স্কোয়ার ইচ, 22/7, আর মানে কত পেয়েছি? 10। পাই আর স্কোয়ার এইচ মানে উচ্চতা 280। তো এখানে কাটাকুটি করো, 40 গুণ করলে আসছে 188,000 এতক্ষণ আছে, অর্থাৎ 88,000 ঘন সেমি চোঙের আয়তন পেল। শঙ্কুর আয়তন বের করো।
শঙ্কুর আয়তনটা বের করো। শঙ্কুর আয়তন কত হবে? 1/3 পাই স্কয়ার ইচ সূত্র। 1/3 পাই মানে 22/7, আর মানে হচ্ছে 10 স্কয়ার, এইচ মানে 42, কেটে দাও। এটা হচ্ছে 4400 ঘন সেমি। তাহলে মোট আয়তন কত হবে? চোঙের আয়তন প্লাস শঙ্কুর আয়তন। তাহলে লোহার স্তম্ভটির মোট আয়তন কত? লোহার স্তম্ভটির মোট আয়তন কত হবে? দুটো যোগ করে দাও, 88,000 প্লাস 4400, এটা করলে আসছে 92,400 ঘন সেমি। এবার কি বলেছে? এবার বলেছে 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন কত? আচ্ছা, 1 ঘন সেমি মানে বুঝতে পারছি আয়তন, তো 1 ঘন সেমি লোহার ওজন বলেছে 7.5 গ্রাম। তাহলে বুঝতে পারছি কি হবে, 1 ঘন সেমি লোহার ওজন কত বলে আছে? 7.5 গ্রাম। তাহলে এত ঘন সেমি কত হবে, তাই তো? বেশ, গুণ করে দাও ঐকিক নিয়ম। তো 92,400 ঘন সেমি লোহার ওজন 7.5 ইন্টু 92,400, এটা করলে আসবে 693 এত গ্রাম। 693 এত গ্রাম, এটা মানে তুমি কেজিতে নিয়ে যেতে পারো। তাহলে কত? 693 কেজি। তাহলে প্রশ্নে যেটা বলেছিল যে লোহার ওজন এত হলে লোহার স্তম্ভের ওজন কত, তাহলে লোহার স্তম্ভ মানে কি? ক্ষেত্রে লোহার স্তম্ভ মানে টোটালটা চোঙ প্লাস শঙ্কু। তাহলে এখানে 1 ঘন সেমি লোহার ওজন যদি 7.5 গ্রাম হয়, তাহলে লোহার স্তম্ভটির আমরা মোট আয়তন বের করলাম, কত হলো? 92,400। তাহলে 92,400 ঘন সেমি লোহার ওজন কত হলো? 69300 তো গ্রামে ছিল, এটা ক্লাসটা আমরা কেজিতে কনভার্ট করলাম। তো প্রত্যেকটা অঙ্ক কিন্তু এই ধরনের অঙ্ক ইলেকশনে, তো তোমরা 2, 3, 4, 5 সবগুলোই করবে ধীরে ধীরে। এখানে শর্ট কোশ্চেন গুলো করা আছে, অর্থাৎ অনুশীলনীতে। তো তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে 80 থেকে 19-এর বড় প্রশ্নগুলো 1 থেকে 1-1টা করে দিলাম, 2 থেকে 7 অব্দি করবে। ওকে, 2 থেকে 7 অব্দি করবে। তার আগে অবশ্যই প্রয়োগগুলো দেখবে, এটা বুঝতে প্রবলেম হবে কমেন্ট করে জানাবে। ওইখানে 2 থেকে 7 করবে, আর এখানে সংক্ষিপ্তে অর্থাৎ এসসি কোশ্চেন গুলো 18 গুলো 5টা আছে, এগুলো সবগুলোই করাবো পরে ধীরে ধীরে। আর 18 এখানে 5টা কাজ থাকবে। তার নেক্সট দিনের ক্লাস রইল আমাদের 18-র 5টা, আর এখানে 1-1টা করে দিলাম, অবশ্যই ফের খাতে তুলবে, অর্থাৎ 1 থেকে 7 অব্দি। তো আজকে এটুকুই বললাম, আমরা পার্ট 2-তে পরের গুলো নিয়ে আলোচনা করবো। অবশ্যই করতে গিয়ে কোনোটা যদি প্রবলেম হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের মতো এটুকুই রইল। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।